নবীজির একটি বিধানও পৃথিবীর থেকে মেলান হয়ে যায়নি। কোরআনে বর্ণিত দল এবং কোরআনে বর্ণিত ওই দলের নেতা কে হবে একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই দলটির আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, সেই দলের নেতার যোগ্যতা কি হবে, সেই দলের নেতা কোন পন্থার নেতৃত্ব দিবেন, কি তার যোগ্যতা থাকতে হবে। আমাদের দেশের নেতৃত্বের যোগ্যতা কিসের উপরে ভিত্তি করে হয়? অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করছে, আপনি তো অমুক দলের নেতা। হ্যাঁ, বলেন তো এই দলের নেতা হয়েছেন কিভাবে? আমাদের দেশের দলের নেতা হয় দুইটা কোয়ালিটি থাকলে, এক হচ্ছে কালো টাকা থাকলে, আর এক হচ্ছে ওই কালো টাকা বিছানোর মাধ্যমে কিছু কুকুর পিছনে যখন হাঁটে তখন উনি লিডার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দুইটার একটাও নেতৃত্বের কোয়ালিটি নয়। তৃতীয় নম্বর নেতা হয়, তৃতীয় নম্বর নেতা বিশেষ করে বাংলাদেশে দেখবেন পীর সাহেব মরে যাবার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, আমি মরে গেলে এখানে কে বসবে। এ কথা ঠিক না বেঠিক? আজকে আমার বাপ যদি পীর সাহেব হতো আমি এখানে এইভাবে খুব কষ্ট করতাম না। আজকে আমার বাপ পীর সাহেব হইনি, এই জন্য আমি আপনাদের কাছে, পীরের ছেলে পীর হবে, নেতার ছেলে নেতা হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবে। স্পষ্ট রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, বর্তমান পৃথিবীর পন্থা পদ্ধতির দৃষ্টিতে এর একটাও বৈধ নীতি নয়, একটাও না। বিগত 100 বছরের ভিতরে, কত বছর? আবার বলেন, 100 বছরের ভিতরে 3টে পরিবার থেকে পারিবারিক সূত্রে রাষ্ট্রপ্রধান হয়েছেন। একজন জর্জ বুশ, তার বাবু ছিল। আমেরিকাতেই 2 জন, আর একটা দেশ আছে সেই দেশের নাম কব না, ভয় লাগে। বুঝলি বোঝেন, না বুঝলি না বোঝেন। তবে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমেরিকায় পারিবারিক ভাবে যে রাষ্ট্রপ্রধান হলেন এটা কি মরার পরেই দলের প্রধান হয়েছে? বলে নো, 2 বছর 3 বছর 4 বছর পরে তারা যোগ্যতার বলে এখানে এসেছে। আমাদের দেশের যোগ্যতার মাপার কোনো মাপকাঠি নাই। যোগ্যতাহীন নেতৃত্বে বাংলাদেশ 54 বছরে দুর্নীতির আঁকড়ায় পরিণত হয়েছে, নেতৃত্বের যোগ্যতার অভাবে। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হোক, সবাই চাই কি চাই না? আওয়ামী লীগ চায়, বিএনপি চায়, জামাত চায়, 32টা রাজনৈতিক দল দেখলাম। আজকে জুলাই সনদের বিষয়ে কথা বলবো তো, এখানে প্রায় দেখলাম 33টা রাজনৈতিক দল। সবাই চায় দুর্নীতি মুক্ত হোক, এটা সবাই চায় না? সন্ত্রাস মুক্ত হোক সবাই চায় না? চাঁদাবাজ মুক্ত হোক সবাই চায় না? ভাই, প্রশাসন চায়, সচিবালয় চায়, পুলিশ চায়, সেনাবাহিনী চায়, বর্ডার গার্ড বাংলাদেশ চায়, রাজনৈতিক দলেরা চায়। তাহলে এর ভিতরে সন্ত্রাস চাঁদাবাজি তৈরি হয় কেমনে? ভেবে দেখেছেন? ভাবেন না। আমি জানি আজকের এই রেকর্ডিং অনেক দূরে চলে যাবে। প্রতি শুক্রবারের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, হাজারো হাজারো দর্শক দেখে। আমি জেনে বুঝেই কথা বলছি। 5 আগস্টের পরে বেশি দূর লাগবে না, কেন্দ্রীয় লিডার, জেলার লিডার, বিভাগীয় লিডার, জেলার লিডার, এই 3টে স্তরের রাজনৈতিক দল যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে, সবাই না, সবারও দরকার নেই, সবাই বাদ দিলাম, যারা সংসদে ইতিপূর্বে প্রতিনিধিত্ব করেছে, এই লিডারদের ব্যাংক অ্যাকাউন্ট যদি দেখা যায় তাহলে জাতি বিস্মিত হয়ে পড়বে। যেভাবে দুর্নীতি কমে এরকম আইন আমাদের দেশে খুব কম আছে।
সন্ত্রাস কমুক এই আইন কম আছে, চুরি হওয়া কমুক এই আইন কম আছে। যদি সবাই চায় বাংলাদেশটা দুর্নীতিমুক্ত গোটা পৃথিবীতে একটা মডেল রাষ্ট্র হবে, এটা মডেল রাষ্ট্র হোক, এটা আমরা চাই কি চাই না? সেই রোড মডেলের সেই সংবিধান হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ হা মার্কায় সিল মারে, জুলাই সনদকে যদি তারা পছন্দ করে, আশা করা যায় বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না। দিনের ভোট রাতে হোক, এটা আমরা চাই? হইছে না? হইছে। নির্বাচনের আগের দিন 153 জন এমপি অটোমেটিক হয়ে গেছে না? এরপরও বলতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে। জাতি লজ্জাহীন হয়ে গেল। নির্বাচনের আগেই 153 জন মন্ত্রী এমপি হয়ে গেল। এরপরেও সাংবাদিকদের সামনে বলে হ্যাঁ কিছু ত্রুটি বিচ্যুতি হলে হতে পারে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। টুলু ভাই এরকম কথা শুনছেন না? 14তে শুনছেন, 18তে শুনছেন, এরপরে 24ও শুনছেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেক সময় চিন্তা করি কোন এই 3টা ভোটের কোন ভোটে তা মনে নেই। ভোট দিতে বের হলাম, একজন কাউন্সিলর আমাকে বলে মামা ভোট দিতে আইছেন নাকি? বললাম হ্যাঁ। মামা কষ্ট করা লাগবে না, আপনি বাসায় যান, বিশ্রাম নেন। হয়তো ভোট দেবো না, কয় ভোট হয়ে গেছে। আচ্ছা বলেন সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? এরা নিজের কথা বলছি। বাংলাদেশের সিংহভাগ মানুষ ওই পন্থার নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল, ঘৃণা জানিয়েছিল। কোনোটাই কাজ হয় না। দুধ খাওয়া কয়টা বাচ্চা একত্রিত হলো, মনে আছে তো? নাহিদ, আসিফ, ওদের বয়স কি? ওরা কি আমাদের থেকে অনেক সিনিয়র নাকি? সেই সময় বুড়ো লিডার যে কয়টা ছিল, এই বুড়ো লিডারের কেউ কেউ পর্দার আড়ালে মেকানিজম করেছে, মাস্টার মাইন্ড করেছে, ডিজাইন করেছে। আর কেউ কেউ জাতির সামনে এসে বলছে, যখন দেখছে গুলি করে ঝাপাঝাপ মারে, যখন দেখছে সর্বনাশ, এই আন্দোলনের সাথে শরীক থাকলে আমারও পিটাবে। কারণ বিগত এই 15 বছরে গিভ অ্যান্ড টেক এই ফর্মুলায় দেশ চলছে। গিভ অ্যান্ড টেক বোঝেন তো? তোরা আসিস আমাকে দেখবি, আমরা আসলি তোকে দেখবো। কি এরকম আছে কি নেই? বাংলাদেশে এরকম বহুত নেতা আছে যারা গিভ অ্যান্ড টেক এই ফর্মুলায় চলে। বাগেরহাট নাই, কিন্তু বাগেরহাট কিন্তু নাই। 16 বছরের খবর নাই, জনগণ চেনে না, আছে টাকা। এবার বাগেরহাটকে নতুন করে সাজানোর জন্য চিন্তা ভাবনা নেমে গেল। এই জাতির বলা উচিত কোথায় ছিলেন আপনি? এই জাতির বলা উচিত যখন আমার বাবা মিথ্যা মামলায় জেলখানায় ছিল, আমার কলিজার টুকরা সন্তানকে গুলি করে হত্যা করা হলো, আমার স্ত্রীকে বেইজ্জতি করা হলো, কোথায় ছিলেন আপনি? আপনার নেতৃত্বে বাধে নেই সে সময়। এখন দেখছে গিভ অ্যান্ড টেক। 16 বছর আমি ছিলাম, তোরে দিতে দেখছি, এবার তুই হবি আমারে দেখবি। কথা বানাই করছি নাকি? বানাই বলছি না, বানাই বলিনি, মোটেও বানাই বলিনি। জুলাই সনদ যদি আসে, যদি গণভোটে আমরা হ্যাঁ বলি, এরকম গিভ অ্যান্ড টেক রাজনীতির বন্ধ হবে। আসেন, জুলাই সনদের একটা ধারা বলার মতন এই মজলিসে, এই মসজিদে, এই মুহূর্তে কে আছেন? একটু হাত উঁচু করেন তো, যে কোনো একটা ধারা। একজন, তার মানে এখানে যদি 100 মানুষ উপস্থিত থাকে, শতকরা একজন, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষদের কাছে 1%, 2% লোকদের কাছে হয়তো বা কিছু কিছু জানা থাকতে পারে। জুলাই সনদ হচ্ছে সংবিধান সংস্কার। জুলাই সনদ হচ্ছে রাষ্ট্রপতির কার্যক্রমের সংস্কার। জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কার। যদি আপনি এটাই হ্যাঁ দেন, হা মার্কায় যদি গণভোটে হাতে যদি সিল দেন,
তাহলে আশা করা যায় দুর্নীতি কিছুটা কমবে। আর দুর্নীতি কমুক এটা সবাই আমরা চাই কি চাই না? জুলাই সনদের প্রয়োজনীয়তা কি? 16 বছরে মানুষ মুখ খুলতে পারে নাই, ভোট দিতে পারে নাই, অধিকাংশ জায়গায় মানুষ অধিকার বঞ্চিত ছিল। এখানে জুলাই সনদের সর্বপ্রথম যে ধারা সংস্কার তা হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়গুলো। এক নম্বর হলো ভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি হবে? জোরে বলেন কি হবে? তাহলে আমরা আর একটু সংস্কার করি। জুলাই সনদের 1 নম্বর ধারা, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি হবে? হাইকোর্টের জাজমেন্ট কোন ভাষায় হবে? আসতে কোন আজকের এই খুতবার মাধ্যমে ডক্টর ইউনূস সহ যারা এই জুলাই সনদ প্রণয়ন করেছেন, আমরা এখান থেকে তাদেরকে অনুরোধ করি, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হবে মেনে নিলাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভাষাও বাংলা হতে হবে। কি আপনারা চান না? জোরে বলেন, চান কি চান না? কেন আমার ভাষা ওখানে ইংরেজি থাকবে? আপনারা এইটা পাবলিশ করবার আগে হিসাব করা উচিত ছিল। কই আজকে জার্মানিতে, জাপানে, চায়নায় যেসব বিজাতীয় আমাদের মতন রাষ্ট্র যেগুলো ইংরেজি চলে না, দেখেন তো জার্মানির জাজমেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওখানে কোন ভাষায় লেখা হয়, জাপানের কোন ভাষায় লেখা হয়, চায়নায় কোন ভাষায় লেখা হয়, ইটালিতে কোন ভাষায় লেখা হয়, ইন্দোনেশিয়ায় কোন ভাষায় লেখা হয়, মালয়েশিয়ায় কোন ভাষায় লেখা হয়। প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা। এই বাংলাকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দেখতে চাই। 1 নম্বর। আন্দাজ আপনারা যা কবেন সব ওই কই দেবেন, তা হবে না ভাই। কথা যদি বলেন খুতবার পরে বলবেন। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের পরিচালিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। যেহেতু রাষ্ট্রভাষা বাংলা, অন্য ভাষা যদি থাকে আমরা স্বীকৃতি অবশ্যই দিব না? যেসব উপজাতীয়দের যে ভাষা আছে, উপজাতীয়দের ওখানে আমি 2009 সালে গেলাম, গাজী মতিউর রহমান ভাই উখিয়া নিয়ে গেলেন, তো উপজাতীয় এলাকায় গেলাম। এখন শব্দ একটা বুঝলাম, বুড়ি। কি শব্দ বলেন তো? বুড়ি। এখন আমি ওই টঙের উপর থেকে একজন যা বললো তার ভিতরে একটা শব্দ বুঝলাম, বুড়ি। আমি বলি বুড়ি টুড়ি নেই এ জায়গায়, আমি আর আমার ওয়াইফ, আর কেবল প্রথম বাচ্চা হয়েছে, মনে হয় 2 বছর বয়স, তাও না মনে হয়। এখন ড্রাইভার যে ওই ভাইকে আমি বললাম, ওই বলে কি বুড়ি কিটা? এখানে দেই বুড়ি, আমি আমার ওয়াইফ আর আপনি একটু পরে আসলেন আর আমার বাচ্চা। উনি যা বললো আমি বললাম বুড়ি। ড্রাইভার আমার কয়, না না, এ বুড়ি সেই বুড়ি না, এই জায়গায় বুড়ি মানে তোমার বউ নাকি? বুড়ি মানে বউ। এক দেশের ভাষা, এক দেশের গালি, আর এক দেশের বুলি। সুতরাং জুলাই সনদে রাষ্ট্রের ভাষা হবে কোন ভাষা? জোরে বলেন। অন্যান্য যত ভাষা আছে আমরা সেগুলোকে স্বীকৃতি দিব, কিন্তু প্রজাতন্ত্রের ভাষা হিসাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শুরু করে অফিসিয়াল সকল ল্যাঙ্গুয়েজ বাংলা হোক। এটা আমরা চাই কি চাই না? 2 নম্বর, বাংলাদেশের নাগরিকদের পরিচয়। নাগরিক কারা হবে? না রে ভাই, অত সকালে বলেন না, শোনেন। 2 নম্বর, বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 6/2 বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে। সে প্রতিস্থাপিত বিষয়টা কি? বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। বলেন আপনি বাঙালি না বাংলাদেশী? আজকে কিন্তু একটা ক্লাস হচ্ছে, বাঙালি কাকে বলে আর বাংলাদেশী কাকে বলে কে জানেন? 1 মিনিটে বলতে হবে, হাত উঁচু করতে হবে আগে। বাঙালি এবং বাংলাদেশী
শতকরা 2 জন হাত নামান। আমি জাস্ট একটু দেখার জন্য, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সব মুখস্থ করেছি না আমরা? স্কুলে পড়ছেন না? জিজ্ঞেস করেছেন যে সেই 75 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, 70 বছর আগে আমার সোনার বাংলা, তখন তো বাংলাদেশ ছিল না। ও বাংলা মানে কোন বাংলা? ওই বাংলা মানে বাঙালি, ওই বাংলা মানে সরকার আমাদেরকে জুলাই সনদ দিছে জনগণকে বুঝাইতে, আন্দাজে বুঝাবো না। এবং এই মেম্বারে যে কথা বলি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, অহংকার করি না। আমার প্রথম প্রশ্ন, যারা আমাদেরকে বাঙালি বানালো, কেন বাঙালি বানালো? বাঙালির অর্থ হলো, যদি আমাদেরকে বাঙালি বানাইতে পারে তাহলে ওই ভারতীয় আধিপত্যবাদের সাথে একটা ভালো যোগসূত্র থাকবে। তোরাও বাংলায় কথা কস, আমরাও বাংলায় কথা কই। আমাদের দেশে 20 কোটি মানুষ বাংলায় কথা বলে, ধরে নেন ভারতে এর থেকে কম না বেশি? ভারতে বাংলায় কথা বলে কত পার্সেন্ট লোক? এটা 25 কোটি। যদি তথ্য, এর অনেক লোক কথা বলে। আমার দেশের নাম 1971 সালে বাংলাদেশ হলো, পূর্ব পাকিস্তান চলে গেল, সংবিধানে বাংলাদেশ এলো। আমি কেন আমার নাম বাঙালি বলবো? আমি হলো বাংলাদেশি হব। কি হবো জোরে বলেন? আজকে থেকে আমরা কি? যারা বাঙালি বলে তারা ভারতীয় গোলামিকে মেনে নিয়েছে, ভারতীয় সংস্কৃতিকে মেনে নিয়েছে, ভারতকে স্যালুট করে বাংলাদেশে ক্ষমতায় আসার চিন্তা তারা করেছে। কথা খুব স্পষ্ট। বাংলাদেশে ক্ষমতায় আসার এখন নাকি 2টা ধারা। একটা হলো ভারত যদি মাথায় হাত দেয়, আর একটা হলো আমেরিকা যদি মাথায় হাত দেয়। এটা নাকি জুলাই সনদ? এটার নাম কি জুলাই সনদ? না, আমার দেশের মানুষ 12,75,00,000 মতন ভোটার, যাকে খুশি তাকে ভোট দেবে। আপনারা আমাকে মাথায় হাত দেবেন, আমাকে ক্ষমতায় দেবেন, আবার ভালো লাগলো না 2 দিন টাকা পয়সা খরচ করে আন্দোলন করে নামাই দেবেন। এটা এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। সুতরাং বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি, নট ভারতীয় সংস্কৃতি। এটা মাথায় রাখতে হবে। আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি। জোরে বলেন কি হবে? 2 নম্বর ধারা। কয় নম্বর ধারা? 2 নম্বর ধারা। কারণ বলছিলাম গত শুক্রবার জেলা প্রশাসন যখন এটি দিছে, আপনাদের সামনে করে নিয়ে বলছিলাম চেষ্টা করবে এটা খতম করার। 3 নম্বর ধারা। এগুলো হলো সংবিধান কানেক্টেড। 3 নম্বর হচ্ছে, সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্ন কক্ষের 2/3 এবং উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। তবে প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ, যথা 8, 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা অনুচ্ছেদ 58 ক, 2 ক, পরিচ্ছেদ 58 খ, 58 গ, 58 ঘ, 58 উম অনুচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে, তা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। আমরা দেখেছি ইতিপূর্বে যখন খুশি তখন পান্তাভাতের মতো সংবিধান চেঞ্জ করে ফেলছে। দেখেন নাই? পান্তাভাতের মতো। কারণ জনগণের ভোটে তো নির্বাচন লাগেনি। নির্বাচনের আগের দিনই 153 জন এমপি হয়ে গেছে। সব আমরা, রেফারিও আমরা, বিপক্ষের দলও আমরা, নিজগ দলও আমরা, গোলও করবো আমরা। এরপর আবার বলবো খেলা কিন্তু একদম সেই মানের হইছে। এরকম দেশ আর চলুক, এটা আমরা চাই? এটা আমরা চাই? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যদি সংবিধান পরিবর্তন করতে হয়, 12 তারিখে যেমন গণভোট আসতেছে না, 12 তারিখে কি ভোট আসতেছে? গণভোট। এটা কোন পক্ষে আমরা থাকবো? হ্যাঁ না না? জোরে বলেন, কোন পক্ষে থাকবো? সংবিধান চেঞ্জ করতে হলে গণভোটের প্রয়োজন হবে। 3 নম্বর। 4 নম্বর, সংবিধান বিলুপ্তি
এ ব্যাপারে 30টা রাজনৈতিক দল এবং জোট একমত। 2টা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে। কি আছে তা এখানে লেখা নাই। 4 নম্বর, সংবিধান বিষয়ক অপরাধ এবং সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 7ক এবং 7খ বিলুপ্ত করা হবে। 4 নম্বর ধারায় নোট দেওয়া আছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যা লেখা আছে তাই পড়ছি। 5 নম্বর, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংবিধানের অনুচ্ছেদ 150/2 সংশোধন করা হবে এবং সংশ্লিষ্ট 5ম ও 6ষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। এখানেও নোট আছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 6 নম্বর, জরুরি অবস্থা ঘোষণা বিদ্যমান সংবিধানে অনুচ্ছেদ 141ক সংশোধনের সময় আভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। এদের সর্বনাশ করছে, খেয়াল করেছেন আপনারা? জরুরি অবস্থা ঘোষণা এইটা ওইটা, আর সরকার এককভাবে করতে পারবে না, বিরোধী দলীয় নেতার সেখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা বলেন তো, পার্লামেন্টের প্রধান আর বিরোধী দলীয় নেতা যদি এক জায়গায় থাকে, জরুরি অবস্থা জারি কি এত সহজে হবে? এত সহজে হবে? তো এইরকম একটা রাষ্ট্র আমরা চাই কি চাই না? সুতরাং আগামী 12 তারিখে গণভোটে মার্কা কি? জোরে বলেন, মার্কা কি? আরবিতে বলে নাম। আরবিতে কি বলে? আবার কোন? অন্তত একটা আরবি তো সে আরবি হলো নাম। সপ্তম নম্বরে এসে ধারা পরিবর্তন হয়েছে। আগামী শুক্রবার এই 7ম ধারা থেকে আবার তেলাওয়াত করা, আস্তাগফিরুল্লাহ, আবার পাঠ করা হবে না। তবে তেলাওয়াত এবং কেরাত এক জিনিস না। তেলাওয়াত হচ্ছে সকল তেলাওয়াত কেরাতের অন্তর্ভুক্ত, কিন্তু সব কেরাত তেলাওয়াতের অন্তর্ভুক্ত নয়। কেরাত আপনি বুঝে পড়েন, না বুঝে পড়েন, নামাজ হয়ে যাবে। তেলাওয়াত ওটা বুঝে পড়তে হবে, বুঝানোর চেষ্টা করতে হবে, আমলের চেষ্টা করতে হবে, ওটার নাম তেলাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে নাই তোমরা কোরআন পড়ো, বলছে অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়ো, বোঝো, মানো। আল্লাহ তাআলার শব্দগুলো এত মারাত্মক, কোথাকার বঙ্কিম আর কোথাকার শরৎচন্দ্র আর কোথাকার রবীন্দ্রনাথ এসব মেলান হয়ে যায়। আল্লাহ একটা অক্ষরের ভিতর, শব্দের ভিতরে পৃথিবীর এমন কিছু ঢুকাই দিছে, এই 1450 বছর ধরে ওর ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হয়নি। যেমন আলিফ লাম মিম, সূরা বাকারা প্রথম আয়াত কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে অনেক মানুষ আছেন না, জীবনে কোনোদিন শুনেছেন আর আলিফ লাম মিমের অর্থ কি? কেন শুনিনি? কেন আমরা শুনিনি? এই কারণে আলিফ লাম মিমের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি। তাহলে কি নবীজি অক্ষম? না, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেন নাই। আলিফ লাম মিমের অর্থ জানার জন্য আল আজহার ইউনিভার্সিটির একদম লাইব্রেরিতে গেছিল একজন নন মুসলিম, আলিফ লাম মিমের অর্থ খোঁজার জন্য। তো খুঁজতে 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 এখন দেয় যে সব হারায় যাওয়ার কায়দায়। এবার উনি ওনার লিখনীতে কি লিখছেন জানেন?
আপনার ইমেইলের একটা পাসওয়ার্ড আছে না? কি ভাই কথা বলেন না কেন? ইমেইলের পাসওয়ার্ড আছে? আচ্ছা ভাই, আমি যদি নামাজ পড়ে বলি ভাই আমি আপনাদের এখানে অনেক দিন ধরে ইমামতি করি, আপনার ব্যাংকের যে আই ব্যাংকিং ওর পাসওয়ার্ডটা আমার কাছে দেন, দেবেন কি? দেবেন? দেবেন না। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা কিছু পাসওয়ার্ড রেখেছে, এর অর্থ কে জানে? এর অর্থ একমাত্র আল্লাহ জানে। আলিফ লাম মিম তার ভিতরে অন্যতম, তহা তার ভিতরে অন্যতম, আইন সিন কফ তার ভিতরে অন্যতম, কাফ হা ইয়া আইন সদ তার ভিতরে অন্যতম, কফ তার ভিতরে অন্যতম। এর অর্থগুলো পৃথিবীর মানুষ 1450 বছর ধরে কোরআনের পক্ষের লোক হোক বিপক্ষের লোক হোক আজ পর্যন্ত এগুলোর অর্থ বের করতে পারেনি। সুতরাং আমরা কোরআন পড়বো, বুঝবো যতটুকু আমরা বুঝতে পারি। কথা ঠিক না ঠিক? বোঝার নিয়তে আমরা কোরআন পড়বো, মানার নিয়তে কোরআন পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী শুক্রবার জুলাই সনদের 7 নম্বর ধারা থেকে আপনাদের সামনে পাঠ করা হবে। আল্লাহ তাআলা এই দেশটাকে সকল রাজনৈতিক দল একমত হয়ে রাজনৈতিক কাঠামো, সাংবিধানিক কাঠামো যে চিন্তা ভাবনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন, এর অকল্যাণ থেকে এই জাতিকে আল্লাহ তাআলা নাজাত দান করুন। সবাই বলছে আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।